ডক্টর ইউনূস এখন এমন একটা পর্যায়ে আছেন যেটা শেখ হাসিনার সময়ে সাধারণ মানুষের অবস্থা যে অবস্থায় পর্যবসিত হতো সেই অবস্থায় আছেন। তার হাতে মানুষের ব্যাপক সমর্থন, ম্যান্ডেট। শুধুমাত্র ক্ষমতা যেন অন্য কারোর হাতে। আর এখানেই আশ্চর্যজনকভাবে ডক্টর ইউনূসের ক্ষমতা। শূন্য হাতে যিনি সব বদলে দেন, আর সকল ক্ষমতা থাকার পরেও এক একটি ধাপ করে পিছু হটে ক্ষমতাসীন ওয়াকার, যেমনটি শেখ হাসিনার মতো। আর এভাবেই ওয়াকারের পতন নিশ্চিত। ওয়াকারের নিশ্চিত পতনের পথে একটা জিনিস পরিষ্কার খেয়াল করলে দেখবেন, শেখ হাসিনা যখন ক্ষমতা দখল করেছিল তখন মিডিয়া শেখ হাসিনার স্তুতি করত, প্রশংসা গাইত। সাংবাদিক সম্মেলন ডেকে হোক, খবরের মাধ্যমে হোক, রিপোর্টের মাধ্যমে হোক, সব দিকে গাইত। কিছু সাংবাদিক তো একদম পেইড লিখেই যেত, করেই যেত, কাজ করতো না, করতো। এরপরে সন্ত্রাস, পুলিশ লীগ, সেনাবাহিনী এগুলো তো ছিলই, ছিল না? সব পরিষ্কার। এখন দেখেন, যদি ঠিক সমান স্তরে আপনি রাখেন ব্যাপারটাকে, ওয়াকার সেই পজিশনে আছে। দেখেন, সাংবাদিকরা তাকে খুব স্তুতি গাইছে, কিছু বুদ্ধিজীবীরাও তার কিছু না, সব বুদ্ধিজীবীরাই বলা যায় তার পক্ষে আছে। হাসিনারে শুধু সমর্থন দিত সন্ত্রাসী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। এখন তারা পলাতক, স্বনামে পলাতক। এখন ওয়াকারকে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপির পুরো সিভিল ব্যাটালিয়ান, এবেন কি প্রশাসনের আমলারাও। এবং আশ্চর্যজনকভাবে এই জিনিসটি হলো ইউনূসের শক্তি। এই মেসেজটি সাধারণ মানুষ বুঝতে পেরেছে। এটা যেমন সাধারণ মানুষ, দেশের মানুষের জন্য মঙ্গলজনক হয়ে গিয়েছে, ইউনূসের জন্য চমৎকার হয়ে গিয়েছে। একটা জায়গায় ইউনূস নিজেকে খুব দারুণভাবে ধরে রেখেছেন। যেমন উপদেষ্টাদের ভিতরে আপনার আসিফ নজরুল, সিয়ার আবরার, রিজওয়ানা, এরা ওয়াহিদুদ্দিন, একদম এই চারটা নিশ্চিত। আসিফ নজরুল, রিজওয়ানা, আবরার আর ওয়াহিদুদ্দিন, এই চারটা পাক্কা ইউনূস বিরোধী। ইউনূসের প্রশাসনের ভিতরে থেকে তারা পাক্কা পুরা ইউনূস বিরোধী। এই তথ্য যেমন উপদেষ্টাদের ভিতরে বিশাল একটি অংশ মারাত্মকভাবে ইউনূস বিরোধী। প্রশাসন আমলাদের বিরুদ্ধে একটা বিশাল অংশ ইউনূসের পক্ষে কাজ করছে না, সেনাবাহিনীর পক্ষে কাজ করছে। সেনাবাহিনীর লোকেরা মিডিয়াকে ম্যানেজ করে ইউনূসের বিরুদ্ধে বলাচ্ছে। দেখবেন আপনি নিকুল বলেন, কাজী জেসিন বলেন, বা তাদের আমন্ত্রিত অতিথি ওই যে জুলকারনাইন সাহের বলেন, জাহেদ বলেন, রুমিন ফারহানা বলেন, একটা লোককে আপনি পাবেন না ডক্টর ইউনূসের একটা পজিটিভ দিক নিয়ে কথা বলতে। আচ্ছা, ইউনূস কি কোনো ভালো কাজ করে নাই? একটাও না, আপনি কখনোই পাবেন না। আরো পরিষ্কার হয়ে যাবেন কখন? যখন দেখবেন যে অ্যারেস্টকৃত যেসব সেনা অফিসার আছে তাদের বিচারের ব্যাপারে স্পয়েলড তৈরি করছে, মানে এলোমেলো কনফিউশন করে দিচ্ছে, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। এরা যে মানুষকে গুম করেছে, খুন করেছে, আটকে রেখেছে পশুর মতো। এই ব্যাপারে তাদের টোন দেখবেন, তারা বিচার চায় না। তারা কি বলবে? সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, সেনাবাহিনীকে দুর্বল করা হচ্ছে। এখন এই কথাগুলো বলছে সমগ্র ভারতপন্থী কমিউনিটি। এবার বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বুদ্ধিজীবী বলেন, সাংবাদিক বলেন। বাংলাদেশের সাংবাদিকদের যে পন্থী বলেন 95% হলো আপনার ভারতপন্থী।
ভারতপন্থা করতে গিয়েই আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা বেনিফিট পেয়ে যায়, কারণ ভারতের বড় শক্তিকে এখানে আওয়ামী লীগ। তাহলে এই সিচুয়েশনটা, ইউনূস ইজ ওয়ান ম্যান আর্মি নাও, কারেন্ট গভর্নমেন্ট, এই ব্যাপারটা জনগণ, আমরা পুরো জনগণ জানে। এই জানার কারণে ডক্টর ইউনূসের প্রতি সহানুভূতি একটু কমে নাই, বেড়ে গিয়েছে। আর এখানেই ওয়াকারুজ্জামানের চরম পরাজয়, কারণ ওয়াকারুজ্জামান হাসিনা যে কাজগুলো করছে ঠিক সেই কাজগুলো করছে। আদালতের মাধ্যমে জামিন নেওয়াচ্ছে আওয়ামী লীগের লোকের ওয়াকারুজ্জামান, সেনা অভিযুক্তদের বিচার করতে দিচ্ছে না, সংবিধানের বাইরে সে চর্চা করছে, ক্ষমতার মানে প্রটোকলের বাইরে সে কাজ করছে। একটা আওয়ামী লীগকে সেনা উদ্যোগে অ্যারেস্ট করা হয় নাই, আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে যেন তার বিরুদ্ধে নিউজ না হয়। একটা মিডিয়াতে তার বিরুদ্ধে নিউজ হয়েছে? হয়নি। মানে অন্যায়ের বিরুদ্ধে, আমরা সেনা বাহিনী তো আমাদের সম্পদ, অন্যায়ের কথা বলতেছি। 200, 150, 50, 40, 20 জন সেনা অফিসারের জন্য পুরো সেনাবাহিনীর রিজিক নষ্ট হয়ে যাবে? এই সেনাবাহিনীকে কালার করে দিবে জাতিসংঘ? সেই কাজটা ইউনূস করছে, হাসিনার মতোই অপরাধীদেরকে রক্ষা করছে, বিচারে বাধা দিচ্ছে। তাহলে হাসিনা যা করছে ওয়াকার সবগুলো করতেছে। আউটসাইড অর্থ নিয়ন্ত্রণ করছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছে, তো চাঁদাবাজি বন্ধ করতে পারেনি, দখল বন্ধ করতে পারেনি। এইখানে ওয়াকারের পরাজয় নিশ্চিত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রতিটি মানুষ নিজের বিপদের জন্য নিজেই দায়ী। ওয়াকারুজ্জামানের যত বিপদ তার জন্য নিজেই দায়ী। ওয়াকারুজ্জামানকে নিয়ে আমাদের এত মাথা ঘামানোর কিছু নাই। সে কোন কচু, সমস্যা হলো সে আমাদের টাকা খায়, বেতন নেয়, এই কারণে আমরা তাকে নিয়ে মাথা ঘামাই। এবার আবারও নতুন করে নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল, বিপদে ফেলে দিল ওয়াকারুজ্জামান। জাতিসংঘে গতকাল ভলকার তো নতুন করে সংবাদ সম্মেলন ডেকে গুম খুনের সাথে জড়িত উচ্চপদস্থ জেনারেলদের বিচার চেয়েছে। স্পষ্টভাবে বলেছে যে তাদের যেন ন্যায় বিচার হয়, অন্যায় কিছু বলেনি। ওয়াকারুজ্জামান এবার গালের নিচে হাত দিবে নাকি হাত পিছপড় করে নিজের মতো করে নিজে বাঁধবে? এবং আরও একটি আশঙ্কা দেখা দিয়েছে, তার স্ত্রী এবং সে নিজে, তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। সবাই আমাদেরকে তাচ্ছিল্য করে, ভারত তাচ্ছিল্য করে আমরা দুর্বল রাষ্ট্র, যার যা ইচ্ছা তাই বলে যায়। ভারত আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, তারা ইনক্লুসিভ নির্বাচন চায়, আন্তর্জাতিক গ্রহণযোগ্য নির্বাচন চায়। হোয়াট ইজ আন্তর্জাতিক গ্রহণযোগ্য নির্বাচন? ভারত স্বীকৃতি দিলেই সেটা কি গ্রহণযোগ্য হবে? নইলে কি গ্রহণযোগ্য হবে না? এর আগে আমাদের নির্বাচন নিয়ে ভারতের মনোভাব আমরা দেখেছি। সুজাতা সিং নামের এক মহিলা নিজে এই দেশে এসে জামায়াত যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, বিএনপি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, 2014 সালে এরশাদকে কনভিন্স করে গিয়েছে সে যেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসে। এভাবে বাংলাদেশের নির্বাচনে তারা হস্তক্ষেপ করেছে। ঠিক এখন 10 বছর পরে এসে সেই ভারত বলছে এখন ইনক্লুসিভ নির্বাচন লাগবে, অর্থাৎ শর্ত হলো সেখানে আওয়ামী লীগ, ভারতের পাতানো শক্তি আওয়ামী লীগকে এই নির্বাচনে রাখতে হবে। এখন কথা হলো, এই সব করতে গিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে রাখতে গিয়ে ভারতও আওয়ামী লীগকে যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট দিয়েছে, আওয়ামী লীগও ভারতকে এই দেশের ব্যাপারে নাক গলানোর ম্যান্ডেট দিয়েছে। এটা ছিল 2 শতানের এক মেলবন্ধন, বাংলাদেশকে ধরাশায়ী করার জন্য, বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করার জন্য। এই কাজে অগ্রসর হতে গিয়ে বাংলাদেশের পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী সবকিছু এই চরম অন্যায় অবিচারের সাথে জড়িয়েছে। আর এই অন্যায় অবিচার ঘাটতে গেলেই দেখা যায় তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, দর্শন করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। 3,76,000 কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। এবং এইসবের সাথে আর্মি জড়িত নয়, এই জিনিসটা ওয়াকার প্রমাণ করতে পারছে না।
গুম খুনের ব্যাপারে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই অপরাধীদেরকে রক্ষা করার জন্য ওয়াকার একের পর এক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ইউনূস সরকারকে বিতর্কিত করে যাওয়ার চেষ্টা করছে। ইউনূসকে শেখ হাসিনা কি বিতর্কিত করার কম করেছে? পদ্মা নদী থেকে ফেলে দিতে বলেছে। সেই ইউনূসেরকে বিতর্কিত করার জন্য ধারাবাহিকভাবে শেখ হাসিনার ধারাবাহিকতা রক্ষা করে ওয়াকারও ইউনূসের বিরুদ্ধে, ইউনূস সরকারের বিরুদ্ধে এবং এনসিপির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে ভারতের সাথে তাল মিলে। এখন পর্যন্ত ভারতের অপকর্মের সার্বভৌম রিলেটেড কোনো বিষয়ে ওয়াকার প্রতিবাদ জানায় নাই। একটা বিষয়েও ওয়াকার তার আইএসপিআর দিয়ে প্রতিবাদ জানানো হয় নাই। উল্টো বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যেসব অ্যাক্টিভিস্টরা কাজ করেছে তাদের বিরুদ্ধে তারা আইএসপিআরকে ব্যবহার করেছে। বর্তমানে গতকাল আবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক আবারও সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশে গুম খুন সহ যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তারা বিচার হয়, তাদের যেন বিচার হয়, ন্যায় বিচার হয়, কারোর উপরে যেন জুলুম করা না। আমরাও তাই চাই, তাদের উপরে যেন ন্যায় বিচার হয়। আর বাংলাদেশের আইনের দৃষ্টিতে সবাই সমান। আপনি সেনাপ্রধান বলেন আর সুপ্পু বলেন, ওয়াকার বলেন, ওয়াকারের বাপ বলেন, সবাই এই আইনের দৃষ্টিতে সমান। ওয়াকারের বাপ নাকি একজন জজ ছিল, তার বাপ সম্ভবত দুর্নীতিগ্রস্ত জজ ছিল, আসাদুজ্জামান, তার বাপের নাম হইল আসাদুজ্জামান। এবং সে যদি সৎ জজ হইতো তাহলে ওয়াকার কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না। আপনি মনে রাখবেন, আপনি যদি কোনো রকম সামান্যতম হারাম খেয়ে থাকেন তাহলে আপনার সন্তান আওয়ামী লীগ করবে, অথবা আপনার বাপ যদি হারাম কোনো রকম উপার্জন খেয়ে থাকে, অথবা হারাম কোনো কর্ম করে থাকে, অথবা হারাম ভয়ঙ্কর কোনো ইসলাম বিদ্বেষী কাজ করে থাকে, তাহলে তার ঘরে আপনি আওয়ামী লীগ করতে পারেন। অর্থাৎ আপনি কোনো না কোনো আল্লাহর সাথে নাফরমানি করবেন, নয়তো হারাম খাবেন। কোনো না কোনো কাজ করলে আপনার ঘরে একটি হারাম সন্তান হিসেবে আওয়ামী লীগ ফায়দা হতে পারে। কারণ এটাই হলো বাংলাদেশের জন্য সবচাইতে দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে একটা আওয়ামী লীগ আছে। আপনি জার্মানির হিটলার বলেন, তারাও একটি ফ্যাসিস্ট পার্টি, অথরিটিয়ান, ডিকটেটর। কিন্তু দেখেন, তাদের ছিল চরম দেশপ্রেমিক, তারা বহিঃশক্তি দ্বারা প্রভাবিত ছিল না। ইটালির ফ্যাসিজম বলেন, হ্যাঁ, সেখানে তারা দেশপ্রেমিক ছিল, তাদের দেশকে সেই ফ্যাসিস্ট কত মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে অথরিটিয়ানের অভিযোগ রয়েছে, কিন্তু সে দেখেন তার দেশকে, মালয়েশিয়াকে কতটা উন্নয়নের পর্যায়ে নিয়ে গিয়েছে। কিন্তু হাসিনা ফ্যাসিজম করে কি করেছে? দেশকে ক্রমান্বয়ে দুর্বল করে ভারতের উপরে নির্ভরশীল করে তুলেছে এবং ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছিল। বাংলাদেশের আল্লাহ তাআলার চরম পরম এবং বেশ করুণায় এই শক্তির, ছাত্র জনতার ঐক্যের শক্তির উত্থান হয়েছে। তাদের তাড়ানো খেয়ে শেখ হাসিনা এখন ভারতে পলাতক আছে। এই কারণে ভারতের এখন ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা নানানভাবে, নানান শুরুতে, নানান ভঙ্গিতে বাংলাদেশের ভিতরে আবার আওয়ামী লীগকে অনুপ্রবেশ করাতে চায়, নির্বাচনের শুরুতে, মানবাধিকারের শুরুতে। কিন্তু ওয়াকারুজ্জামান এই ভারতের পক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশের পক্ষে থাকে। ওয়াকারুজ্জামানের এখন পর্যন্ত বক্তৃতা ছাড়া আমরা কোনো কাজ দেখি নাই। গুম খুন হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কোনো নেতাকে অ্যারেস্ট করেনি, কোনো সেনা অফিসারকে অ্যারেস্ট করেনি। যখন সেনা অফিসারদের বিরুদ্ধে, উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে, গ্রেপ্তারে পরোয়ানা দিয়েছে, তখন ওয়াকার সেই সেনা অফিসারদের জন্য বিভিন্ন অজুহাতে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে। সেনাবাহিনীর ভিতরেই থাকতে হবে, সেনাবাহিনীর ভিতরে থাকবে, এসি গাড়িতে তাদেরকে আদালতে আনা হবে। ওয়াকারের এইসব অপকর্মই আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে ভলকার তুর্কের এই স্টেটমেন্ট দেওয়ার পরে। এখন কথা হলো, ওয়াকার যে বলে এটা সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে, তাহলে এই যে ডিজিএফআই সাবেক প্রধান রেজাকুল হায়দার, আব্দুর রহিম, তারা যে আব্দুর রহিমদের জেলের ভিতরে মারা গেছে, এই ব্যাপারে কি ওয়াকারের কোনো ভাষ্য ছিল? তাহলে ওয়াকার দুই রকম কথা বলে না? হ্যাঁ, ডবল ক্রোমোজোমের তার শরীরে বহন করতেছে, এটা কি বোঝা যাচ্ছে না? এখন ওয়াকারের জন্য আপনারা কি করবেন? আমাদের কি করার আছে? প্রতিদিন ঘুম থেকে উঠে ওয়াকারের জন্য একবার, তার তো আর ঠিক হওয়ার সম্ভব না। অনেক দোয়া করেছি আমরা, তার উপরে খুশি হয়েছি। এখন বদদোয়া দিবেন, তাকে নালত দিবেন, তার পরিবারের উপরে নালত দিবেন, এবং তার যদি মৃত্যু হয় আমাদের চোখের সামনে আলহামদুলিল্লাহ বলবেন উচ্চস্বরে। কারণ এই দেশের জন্য বুঝে শুনে সে যে কাজগুলো সে যদি ভুলে করতো তাহলে আমরা হেদায়েতের কথা বলতাম। সে জেনে শুনে বুঝে অপরাধীদেরকে রক্ষা করছে, লুটপাটকারীদের রক্ষা করছে, গুম খুন হত্যাকারীদের রক্ষা করার জন্য সে ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন সে জাতিসংঘের মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জুলাই সনদ স্বাক্ষর বিরোধী রাজনীতি এখন শুরু হয়েছে। জুলাই সনদ হয়ে গিয়েছে সরকারের পক্ষ থেকে, এখন এই সনদে স্বাক্ষর করার বিরোধী রাজনীতিটা চলছে।
প্রফেসর ডক্টর ইউনূস খুব গৌরব ভরে খোলা মনে হৃদয় নিয়ে একটি ঘোষণা দিয়েছেন যে সারা দেশ আনন্দে উদ্বেলিত হবে। ইতিহাসের সাক্ষী হবার জন্য জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আসুন। ডক্টর ইউনূসকে এই জাতি কত সম্মান দিতে পারবে জানি না, কত সম্মান দিবে সেটা আমাদের জানা নেই। তবে বাংলাদেশের একজন মানুষ হিসাবে বসবাসকারী, আমাদের তো আসলে এই দেশে কোনো অধিকার নাই, আমরা বসবাস করি এই দেশে। তো ডক্টর ইউনূস আসার পরে আমরা একটু আশাবাদী হয়েছি, হয়তো আমরা কিছু অধিকার পাব। কিন্তু ডক্টর ইউনূসকে ন্যূনতম একটু সময়ের জন্য শান্তিতে থাকতে দেয়নি বিএনপি। আপনারা হয়তো বলবেন গত কিছুদিন যাবৎ বিএনপি চুপচাপ আছে, ভালোভাবে সহযোগিতা করছে। আসলে বিএনপি মাইনকার চিপায় এমনভাবে পড়ছে, কি নিয়ে মাইনকার চিপায় পড়ছে সেটা সবিস্তারে জানি, কিন্তু আপাতত বলা যাচ্ছে না। এমন চিপায় আছে কোনো দিকে তারা নড়তে পারছে না, ঠিক একদম কেসকিতে আটকেছে। তো যাই হোক, এই যে জুলাই সনদ রাজনীতি, এটার পেছনে জামায়াতের একটা ভূমিকা আছে। সেই ভূমিকাটা আপনি ভালো বলবেন নাকি মন্দ বলবেন সেটা বিস্তারিত বললে বুঝতে পারবেন। ওয়াকারের একটি মারাত্মক নোংরা ভূমিকা আছে। ওয়াকারের ভূমিকাটা কি? তার একমাত্র ভূমিকা যে কোনো ইস্যুতে যে কোনোভাবে ডক্টর ইউনূসকে অসম্মানিত করা, বিভ্রান্ত করা, বীতশ্রদ্ধ করা, বিরক্ত করা। কিভাবে? আমি 1 মাস আগে একটা ভিডিও বানিয়েছি, তার আগে প্রায় 6 মাস আগে একটা ভিডিও বানিয়েছি। তখনই আমার 6 মাস আগে যখন দেখছি ওয়াকারুজ্জামান জুলাই আহতদেরকে দেখতে কিছুদিন পর পর হসপিটালে যায়, আমি তখন ধারণা করেছি এই আহত ছেলেগুলোকে এক সময় ওয়াকারুজ্জামান কাজে লাগাবে। ঠিক আজকে জুলাই সনদ স্বাক্ষর মঞ্চ যে বানানো হয়েছে, সেই ছেলেগুলোকে ওয়াকারুজ্জামান আগেই এখানে পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে সামনের চেয়ারটার মঞ্চ সব দখল করে ফেলেছে এই আহত ছাত্ররা। এই ছাত্রকে আপনি দোষ দিবেন? তারা হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে। সরি, আমি চশমা দিয়ে কথা বলছি, এটা ঠিক না। তো এই যে তাদেরকে উস্কানি দেয়া হয়েছে, এই উস্কানিটা দিছে ওয়াকার, দ্যাট মিনস অ্যাসাইড অফ ওয়াকার, বিসাইড অফ ওয়াকারের পক্ষ থেকে। আমি তখনই বলছি এবং 1 মাস আগে আরেকবার বলে দিছি যে এই ছেলেগুলোকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে কাজে লাগাইতে পারে। এবং দেখেন তাদেরকে দিয়ে এখন কি হলো, পুলিশ আইন শৃঙ্খলা, এখন তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আছে সেনাবাহিনী, তাই না? তোমরা আগ থেকে মঞ্চের নিরাপত্তা রাখবে না, এই দোষ তো সেনাবাহিনীর, এই দোষ ওয়াকারের। মঞ্চকে আগে থেকে, এখানে ডক্টর ইউনূস আসবে, এখানে কি ওয়াকারের জায়গা? ওয়াকারের মতো ধানাই ফানাইলো করা লোক, টাউট বাটপার, দেশদ্রোহী, মির্জাফরদের মঞ্চ নাকি এটা? এটা হইল ডক্টর ইউনূসের মঞ্চ। এই মঞ্চে ডক্টর ইউনূস বলবে, সেই মঞ্চের নিরাপত্তা বিধান করে নাই ওয়াকারুজ্জামান। সেই মঞ্চের বিধান না করে সেই জায়গাকে দখল নেওয়ানো হয়েছে এই ছাত্রদেরকে দ্বারা। তো ছাত্রদের গায়ে দখল নেওয়ার জন্য পুলিশ হাত তুলবে, তারপরে মানুষ দেখবে, পত্রিকাতে উঠবে, ডক্টর ইউনূসের অ্যাটিটিউড নষ্ট হবে, জাতির কাছে তার ইমেজ নষ্ট হবে, বিশ্বের কাছে তার ইমেজ নষ্ট হবে। এই হলো ওয়াকারের গেম। আচ্ছা, এর মধ্যে আপনাদেরকে একটা বলি, আজ থেকে ধরেন 20 বছর পর বা 10 বছর পর ওয়াকারুজ্জামান যখন সেনা প্রধান থাকবে না, তখন ওয়াকারুজ্জামানকে আপনারা কিভাবে স্মরণ করবেন? রায় দুর্লভ, উমিচাঁদ, মির্জাফর, কোনটার সাথে তুলনা করবেন? নাকি আইয়ুব খান, নাকি নতুন কোনো বাটপার নামে ইস্যু করবেন? আমি বলছি না আপনাদের মনোবাসনা কি হবে ওয়াকারের ব্যাপারে, ওয়াকারের ফ্যামিলির ব্যাপারে আপনারা কি ভাববেন? বাচ্চা কাচ্চাকে কোন দৃষ্টিতে দেখবেন? আত্মীয় স্বজনকে বা কোন দৃষ্টিতে দেখবেন? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। তো যাই হোক, এবার বলি এনসিপির ভূমিকা কি, কেন এনসিপি স্বাক্ষর করবে না? তারপর জামায়াতের ভূমিকাটা ভালো না খারাপ পরে বলবো, বিএনপিটা তো বলবোই, অল্প সময় করে সেরে দেব। এনসিপি এখানে স্বাক্ষর করছে না, এনসিপিকে এই সনদ রাফ পড়তে দেওয়া হয়নি। এখানে তাদের ভূমিকা কি হবে, তাদেরকে কিভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে এবং কিভাবে এনসিপি আগামী সংসদ, আগামী সংবিধান, বাংলাদেশ এগিয়ে যাবার মিশনটাকে দেখবে, এই ব্যাপারে এনসিপি কিছুই জানে না। এনসিপিকে আগ থেকে জানানো হয়নি, এই কারণে এনসিপি এখানে স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। এবার বলি জামায়াত কেন সাইন করবে না? জামায়াতের দাবি হলো আগে গণভোট দিতে হবে, গণভোটের স্বীকৃতি এই জুলাই
সনদে থাকতে হবে। তো গণভোটের মাধ্যমে, গণভোটের ভিত্তির ফলাফলের ভিত্তিতে এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি এই প্রতিশ্রুতি দেওয়া হয়, এটা যদি লেখা থাকে, তাহলে আমরা জুলাই সনদ স্বাক্ষর করব, নাইলে করব না। এই হলো জামাতের অবস্থান, পরিষ্কার। এবার আপনি ধরে নিতে পারেন জামাত কি এটা ভুল করছে নাকি ঠিক করছে। বিএনপির অবস্থান তো নিশ্চয়ই বুঝতে পারছেন। বিএনপি প্রত্যেকটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে দিছে। ধরেন একটা হইল কি, হ্যাঁ ঠিক আছে, এই সনদটা ঠিক আছে, একটা আপত্তি আছে, এটা বাদ দেন, এখানে এইটা লাগান, ওকে আমরা রাজি এবার এটাতে। কিন্তু তারা এটা করেনি, এটা বাদ দেন, এটা করেনি, এটা যোগ করেন, এটাও করেনি। তারা কি করছে, ধরেন তাদের দলের প্রধান দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, মানে একই লোক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তারা এটা বাদ দিতেও বলে নাই, এটাকে সংশোধন করতেও বলে নাই। তারা বলছে ঠিক আছে আমরা এটাকে বিবেচনা করব, নোট একটা লিখে দিছে, আমরা পজিটিভলি বিবেচনা করব যদি নির্বাচিত হয়। মানে বিবেচনা নাও করতে পারে, এই মর্মে তারা সব কিছুর মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। এই কারণে এনসিপি সাইন করে নাই। জামায়াত ইসলাম তো বিএনপির পুরানা চরিত্র জানে, জামায়াত ইসলাম তাদের উপরে ভরসা রাখতে পারতেছে না, বিশ্বাস করতে পারছে না, সোজা হিসাব বিশ্বাস করতে পারতেছে না। জামাত একদম সোজা বললে, আপনি একজন সাধারণ মানুষ, ধরেন আপনি কি বিএনপিকে বিশ্বাস করেন? বিএনপির প্রতি কি আপনার পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে? কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামতটি, যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন। আরেকটি বিষয় হলো, এই জুলাই সনদের রাজনীতি কবে থামবে? থামবে যখন আবার এই বিরোধী দলের লোকগুলোর পিঠের চামড়া উঠে যাবে, তখন তারা ইউনূসকে আবার স্মরণ করবে। এখন ইউনূসের বয়স 84, সেদিন হয়তো ইউনূসকে আমরা আর পাবো না, ইউনূসের মতো একজন লোককে আমরা আর খুঁজে পাবো না। সামনে তাকিয়ে দেখবো ইউনূস নাই, পিছনে হাত দিয়ে দেখবো পিঠের চামড়া নাই। যে জাতির মধ্যে ঐক্য নাই, নিশ্চিতভাবে ধরে নেবেন সেই জাতির উপরে আল্লাহর রহমত নাই। অপেক্ষা করি শেষ পর্যন্ত জুলাই মঞ্চে কারা উঠে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলাদেশের গুম এবং নির্যাতনের বিচার নিয়ে জাতিসংঘ রীতিমতো সতর্ক বার্তা দিয়েছে। ভলকার টুর্ক যে কথা বলেছেন, যে তাতে সুপারিশ আছে, অনুরোধ আছে, সতর্ক বার্তাও আছে। তিনি প্রথমে বলছেন যে বাংলাদেশের গুম এবং নির্যাতনের ঘটনায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ গঠনকে জবাবদিহির পথে বড় পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। এটা কে বলছেন? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান ভলকার টুর্ক। তিনি বলেন এটি ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন করে। টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল থেকে অভিযোগগুলো উঠে এসেছে। এসব মামলায় সাবেক এবং কয়েকজন বর্তমান সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অভিযুক্তদের মধ্যে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের সাবেক মহাপরিচালক এবং র্যাবের কয়েকজন সাবেক কর্মকর্তা আছে। এরপর শনিবার সেনাবাহিনী জানায় তারা 1 ডজনের বেশি অভিযুক্ত সেনা কর্মকর্তাকে আটক করেছে। এই প্রসঙ্গে জাতিসংঘ প্রধান বলছেন এই কর্মকর্তাদের স্বাধীন এবং যোগ্য বেসামরিক আদালতে দ্রুত হাজির করা জরুরি, যাতে আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার স্বচ্ছ হয়। তার মানে আপনারা আপনাদের লোকদেরকে নিজেদের হাতে রাখবেন, এটা কোনো বিশ্বাসযোগ্য বিচার হবে না বা ব্যবস্থাও হতে পারে না। তাহলে এটার মধ্যে একটা বৈষম্য হবে। তাহলে অন্যদের বিচার হবে সাধারণ আদালতে, প্রচলিত আদালতে, আর সামরিক বাহিনীর এই কর্মকর্তা যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আছে তারা থাকবে একটা আলাদা ব্যবস্থাপনায়, সেটা চলবে না। এটাই হচ্ছে মূল বার্তা। ভলকার টুর্ক বলছেন আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সুষ্ঠু বিচার এবং যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। বিশেষ করে এই সংবেদনশীল মামলাগুলোতে ভুক্তভোগী এবং সাক্ষীদের নিরাপত্তা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পরে ভলকার টুর্ক যেটা বলতেছে যে আগের সরকারের আমল থেকে ঝুলে থাকা বহু মামলা দ্রুত এবং সুষ্ঠু নিষ্পত্তি হওয়া জরুরি। সেই সঙ্গে যাদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছে, তার মানে বিভিন্ন হত্যা মামলা দিয়ে যাদেরকে অন্যায়ভাবে মাসের পর মাস আটকে রাখা হয়েছে, তাদের ব্যাপার দেখেন, অন্যায়ভাবে বলছেন তিনি। বিশেষ করে ঘুম থেকে ফিরে আসা ব্যক্তি, সাংবাদিক এবং সাবেক সরকারের সমর্থক হিসেবে চিহ্নিত ব্যক্তিদের
তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি বলেন, অনেকের এখনো কঠোর সন্ত্রাস বিরোধী আইনের আওতায় অযৌক্তিক মামলার মুখে আছে। এছাড়া জাতিসংঘ প্রধানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অপরাধ যত গুরুতরই হোক না কেন, যেন কোনো মামলাতেই মৃত্যুদণ্ডের পথ বেছে না নেওয়া হয়। অর্থাৎ মৃত্যুদণ্ডের বিপক্ষে আছে, আর নির্বিচারে যে আটক করে তাদেরকে কারাগারে রাখা হয়েছে সেটাও যাতে না হয়, এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন। আর সামরিক কর্মকর্তাদেরকে যাতে আদালতের মাধ্যমে সাধারণ ভাবে বিচার, যেটা স্বচ্ছ ন্যায্য, সেটা যাতে হয় সেটা নিশ্চিত করার সুপারিশ করছেন, অথবা বলা যায় এক ধরনের সতর্ক বার্তাও দিচ্ছেন ভলকার তুর্ক।